সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোঝাপড়া আছে, তলবে সাড়া দিয়ে বললেন প্রণয় বর্মা। প্রতিরোধের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, নিশ্চয়তা প্রধান উপদেষ্টার। নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবছরের নির্বাচন চায় বিএনপি, ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠক। স্থানীয় নয়, সংসদ নির্বাচনেই মূল ফোকাস, পরিষ্কার করল ইসি। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপের অপসারণের আহ্বান কনজারভেটিভ পার্টির। শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দিতে মোদী সরকারের কংগ্রেস নেতা মণিশঙ্করের অনুরোধ, তার অবদান মনে রাখার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সাড়া দিয়ে এই মন্তব্য করেন তিনি। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে বলেও আশাবাদ তার। রিপোর্ট করছেন মোবাশ্বের আহমেদ। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলায় সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কিছু স্থাপনা নির্মাণ কাজে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আপত্তি করলে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গ্রামবাসীকে সীমান্ত এলাকায় জড়ো হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত এলাকায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে মতবিনিময় করতে ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবে সাড়া দিয়ে রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে ভারতের হাইকমিশনার প্রণব বর্মা। সংক্ষিপ্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। অপরাধ কমাতে সীমান্তে বাংলাদেশের সহযোগিতা প্রত্যাশা করছে ভারত। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে দুই দেশের কি আলোচনা হলো সেই বিষয়ে কথা বলেননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এই সংক্রান্ত পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তে জিরো লাইন থেকে 150 গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেয়া হবে না। এর মধ্যে 3 জেলার 5টি সীমান্তে বিএসএফ এর কাজ বন্ধ করতে বাধ্য করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালানোর পর সীমান্তে নানাভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে ভারত। এর মধ্যে আঙ্গুরপোতা, দহগ্রাম সহ বিভিন্ন সীমান্তে বাংলাদেশের প্রতিবাদের মুখে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ করতে বাধ্য হয় ভারত। এ অবস্থায় ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে অবহিত করতে প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, সীমান্ত বিষয়ে সমঝোতা স্মারকগুলো লঙ্ঘন করে ভারত যে সব কাজ করতে চেয়েছিল সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অবহিত করবে। হ্যাঁ, তার সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাইকমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে। মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা
বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। সীমান্তে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের সীমান্তের 0 পয়েন্টের 150 গজ অর্থাৎ 300 হাতের মধ্যে কোনো ধরনের বেড়া বা উন্নয়নমূলক কাজ করা যাবে না, কিন্তু তা মানছে না ভারত। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে। একটা ঝামেলা আছে, বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটায় উঠিয়েছে। সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। আগামী মাসে বিএসএফ এর সাথে বৈঠকের আগে আর কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার ওই প্রবেশের ক্ষেত্রে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তেজগাঁও কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, নরওয়ে তাদের পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে পারে। সেই সাথে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে দেশে আরও বিনিয়োগ করতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি। সৌজন্য সাক্ষাতে দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গহর স্টারের একটি চিঠি হস্তান্তর করেন। মানবাধিকার রক্ষা এবং পরিবেশের স্থায়িত্ব উন্নয়নে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের সমাধানে নরওয়ের সহায়তাও আশা করেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা চলছে। দর্শক, চিকিৎসার সর্বশেষ তথ্য জানাতে আমরা যুক্ত হচ্ছি আমাদের লন্ডন প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নানের সাথে। হান্নান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ কনক। আপনি যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়া 5 দিনের মতো চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। আমার পেছনে যে ক্লিনিকটি দেখছেন লন্ডন ক্লিনিকে, এবং সেখানে গতকালকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন যে তথ্য জানিয়েছিলেন সেটি আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। এবং সারাদিনই বাংলাদেশের মানুষ বাংলা ভিশনের মাধ্যমে দেখেছে যে বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা হয়েছে গতকালকেও, এবং বেশ কিছু ফলাফল হাতে এসেছে। এবং প্রত্যেকটি রোগের ক্ষেত্র বিশেষ, মানে প্রত্যেকটি রোগের দেখে আলাদা আলাদা চিকিৎসক ডাক্তার দেখভাল করছেন সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে কোন অর্গানকে গুরুত্ব দিয়ে কাজ করবেন সেটি ডাক্তাররা ডিসিশন নেবেন। তবে ব্যক্তিগত কিছু পার্সোনাল সিকিউরিটির কারণে আর তথ্য জানাতে চাননি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আর যেটি বলছিলাম যে প্রতিনিয়ত সেখানে পরিবারের সদস্যতায় সেখানে রয়েছেন, মানসিকভাবে অনেক উৎফুল্ল রয়েছেন। এবং গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি দেখা করে এসেছেন বেগম খালেদা জিয়ার সাথে। তিনি এসে যেটি জানিয়েছেন, বেগম খালেদা জিয়া এই চিকিৎসার পাশাপাশি দেশেরও খোঁজ খবর নিচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে, লন্ডনে প্রচন্ড ঠান্ডা পড়েছে, -2-3 হচ্ছে সবসময়। তারপরেও এই লন্ডনের যে ক্লিনিক সেখানে ঘিরে প্রচন্ড অনেক নেতা কর্মীরা আসছেন, শুধু আসছেন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। তবে সেই সুযোগ না থাকলেও তারা মনে প্রাণে বেগম জিয়ার সুস্থতা কামনা করছেন, তার জন্য দোয়া করে যাচ্ছেন। এবং এখানে একটি বড় টিম এসেছে বার্মিংহাম থেকে, তারাও বলছেন তারা তাদের যে জোনাল মসজিদ মাদ্রাসাগুলো রয়েছে আঞ্চলিক, সেখানে তারা ব্যক্তিগত উদ্যোগে অনেকে দলীয় উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছেন। আর আজকে হয়তোবা কোনো ব্রিফিং আসতে পারে বিকাল নাগাদ বেগম জিয়ার স্বাস্থ্য বিষয়ক, তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানিয়ে দিব। এ ছিল আমার কাছে সর্বশেষ। হান্নান, আপনাকে ধন্যবাদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দেশ বেশি দিন চলতে পারে না, এজন্য চলতি বছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে এইসব কথা জানান তিনি। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করতে রবিবার বিকেল 3:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, নির্বাচন, ব্যবসা বাণিজ্য সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, নির্বাচনের রোডম্যাপ, অর্থনীতি ও সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়, সেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সবার মনে প্রশ্ন আছে এবং সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি হচ্ছে নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের ভাবনা কি। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারপরে হচ্ছে রিফর্মস, যে সংস্কারগুলোর ব্যাপারে যে আলাপ আলোচনা হচ্ছে, সেই রিফর্মসের ব্যাপারে আমাদের ভাবনা কি। তো মূলত নির্বাচনের রোডম্যাপ, এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে। আবারও নির্বাচনের তাগিদ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো, সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। বিএনপি ক্ষমতায় গেলে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেই বিষয়গুলো। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় নয়, ইসির মূল ফোকাস জাতীয় নির্বাচনে। জাতীয় নির্বাচন ব্যাহত করে এমন সিদ্ধান্ত নেবে না বলেও জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসি থেকে এনআইডি সরিয়ে নিলে তা কমিশনকে দেয়া সংবিধানের দায়িত্বের সাথে সাংঘর্ষিক হবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, এনআইডি কার্যক্রম কোনোভাবেই অন্য দফতরে নেওয়া যৌক্তিক হবে না। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। আগে সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, এ নিয়ে চলতে থাকা বিতর্কের অবসান ঘটালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে একটি আইনের আওতায় আনা সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে ভাবছে সংস্কার কমিশন। কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তবে শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে একটি সংস্কার কমিশন কাজ করছে, সেটার প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আবার আইন এবং বিধিমালার যদি কোনো সংশোধনী করতে হয়, সেটার জন্য একটা টাইম আছে। বাংলাদেশের বাস্তবতায় আমাদের ওয়েদার একটা ফ্যাক্টর। আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়। এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। দ্বিতীয়ত, আমরা মনে করি আমরা ইতোমধ্যে প্রশিক্ষণ করিয়েছি, আমাদের জনবল তৈরি করেছে, আমাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত। সো এখানে ডুপ্লিকেশন অফ এফোর্ট হবে যদি এটা করা হয়। ডেটাবেসটা আমাদের নিজস্ব, সেটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। সুতরাং এই প্রাইমারি ডাটাটাও আমরা কারো কাছে ওইভাবে হস্তান্তর করতে পারবো না। এই যে এনআইডিটা নিয়ে যাওয়া, এটা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব দেয়া আছে এবং সক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে, তার সাথে সাংঘর্ষিক। 20 জানুয়ারি থেকে
ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান ইসি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা করল দুদক। জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের জালে ফেসেছেন গণপূর্ত ও রাজুকের 14 জন কর্মকর্তাও। গেলমান শফির রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে গেল 26 ডিসেম্বর শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের মাত্র 10 কার্য দিবসের মাথায় মামলা করল দুদক। নথি বলছে, রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তিনি রাজুকের প্লট পাবেন না, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মের তোয়াক্কা না করেই পূর্বাচলে 10 কাঠার প্লট দেয় রাজুক। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। দুদক বলছে, প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 14 জনকে। জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। পর্যায়ক্রমে শেখ হাসিনার পরিবারের নামে পূর্বাচলে আরও 50 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক 5টি মামলা করবে বলে জানা গেছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এবার ব্রিটেনের সিটি মিনিস্টার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেমি বলেন, দুর্নীতি বিরোধী মন্ত্রী এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপ সিদ্দিকের কারণে যুক্তরাজ্য সরকার তাদের নিজের তৈরি আর্থিক সমস্যার সমাধানে মনোনিবেশ করতে পারছে না বলেও অভিযোগ করেন কনজারভেটিভ পার্টির এই নেতা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্ল্যাট উপহার নেয়া ও অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে কয়েকদিন ধরে আলোচিত শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে এবার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টিও ছাড় দিল না। দলটির প্রধান কেমি ব্যাডেনোস টিউলিপের বরখাস্তের জন্য দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি উঠে আসে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেন, কিয়ার স্টারমার যাকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তার বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। টিউলিপ সিদ্দিকের কারণে যুক্তরাজ্য সরকার তাদের নিজেদের তৈরি আর্থিক সমস্যা সমাধানে মনোনিবেশ করতে পারছে না বলে অভিযোগ করেন কেমি ব্যাডেনোচ। প্রধানমন্ত্রী কিয়ারকে ইঙ্গিত করে কেমি বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। টিউলিপকে সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলেছেন তারা। কি ঘটেছে, কেন ঘটেছে এসব ব্যাখ্যা না দিতে পারলে মন্ত্রী হিসেবে টিউলিপ কাজ চালিয়ে যেতে পারেন না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতারা।
টিউলিপকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি বেডিনোস এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রধান কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া, কিন্তু সম্প্রতি ফ্ল্যাট উপহার নেয়া এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পালিয়ে ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু সেখানে থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস সহ একাধিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক এই মন্ত্রী ও কূটনীতিক আইয়ার বলেন, হাসিনা ভারতের জন্য অনেক ভালো কাজ করেছে, যা ভুলে গেলে চলবে না। ভারত সরকার হাসিনাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেয় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, তিনি যতদিন চান ততদিন যেন তাকে সেখানে থাকতে দেয় সরকার। বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবরকে অতিরঞ্জিত বলে স্বীকার করেছেন তিনি। বলেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়টি সত্য হলেও মূলত হাসিনার দলের সমর্থক হওয়ায় তারা আক্রান্ত হয়েছেন। ষোড়শ এপিজে সাহিত্য উৎসবে অংশ নিতে শনিবার কলকাতায় যাওয়ায় আইয়ার এই সাক্ষাৎকার দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। হত্যার বিচারের জন্য তাকে ফেরত চেয়ে বাংলাদেশ চিঠি দেওয়ার পর গত সপ্তাহে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর দিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাংখারপুল এলাকায় গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় কনস্টেবল সুজনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রবিবার এই আদেশ দেয়। সকালে কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় এপিবিএন এর কনস্টেবল সুজনের বিরুদ্ধে 1 জানুয়ারির গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 23 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখও ঠিক করেছে ট্রাইব্যুনাল। আইএমএফ এর চাপে নয়, অর্থনীতিকে শক্তিশালী ও মূল্যস্ফীতি কমাতেই সরকার ভ্যাট বাড়িয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, বর্ধিত ভ্যাট আরোপে জনজীবনে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, গত 5 মাসে লক্ষ্যমাত্রার চেয়েও 42,000 কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। ট্যাক্স জিডিপির রেশিও নিম্নমুখী। এমন বাস্তবতায় বর্ধিত ভ্যাট আরোপ করতে বাধ্য হয়েছে সরকার। আদায় হওয়া অর্থ মানুষের উন্নয়নেই ব্যয় করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শিল্পে গ্যাসের দাম বাড়ানোর ফলে আন্তর্জাতিক পর্যায়ে কারখানাগুলোর প্রতিযোগিতা বাড়বে বলেও আশা করেন তিনি। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিং এর জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। সেই পরিপ্রেক্ষিতেই কিছু ভ্যাট ইম্পোজ করা হয়েছে। এবং এই আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যাটের অনেক ভ্যারিং রেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে 3%, কিছু কিছু ক্ষেত্রে আরো একটু বেশি। পুরোটাকে আমরাও চাচ্ছি যে একটা সিম্পলিফাই 15%-এ আনতে, যাতে এতে যেটা হয় যে এক ধরনের সিম্পলিফিকেশন হয়। সিম্পলিফিকেশন হলে যেটা লাভ হয় সেটা হচ্ছে যে এখানে লিকেজটা কমে আসে। আমরা আইএফএম এর কথাটাই কেন নিব, তারাও তো বুঝছে যে কি কাজটা করতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা খুবই দরকার। পোশাক খাতে মালিক শ্রমিকদের মধ্যে আলোচনার ঘাটতির অভাবেই শ্রমিকরা আন্দোলনের নামে কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছে। কথিত শ্রমিক নেতারাও অনেক সময় সমস্যার সমাধানের কাজ করছে অন্তরায় হিসেবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। দেশে প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পে অস্থিরতা অনেকটা নিয়মিত ঘটনা। শ্রমিক অসন্তোষে গাজীপুর, সাভার, আশুলিয়া প্রায় হচ্ছে সংবাদের শিরোনাম। তাই জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নে গত 18 নভেম্বর গঠন করে দেয় শ্রম সংস্কার কমিশন। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে সিপিডি কার্যালয়ে শ্রমিকদের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ শীর্ষক সেমিনার আয়োজন করে সিপিডি। বক্তারা বলেন, পোশাক খাতে অস্থিরতার জন্য শ্রমিকদের বেতনের বিষয় সবচেয়ে বেশি দায়ী। তবে সমস্যা সমাধানে আলোচনা ভালো পথ হতে পারে। যত ধরনের শ্রম অসন্তোষ ঘটছে বিগত দিনগুলোতে এবং অদূর ভবিষ্যতেও ঘটতে পারে, এই যে যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো
খানিকটা ঘাটতি আছে। আমরা নাকি টেবিলের উভয় পাশে বসে যে আলাপ আলোচনা করার কথা সেটা না করে আমরা রাস্তায় নেমে যাচ্ছি। শ্রমিকের বেতন বকেয়া থাকবে, শ্রমিক রাস্তায় নামবে, গুলি খাবে বকেয়া বেতনের জন্য, কারখানা বন্ধ হবে, এটা চলতে পারে না এতদিন পরে। তাহলে কারখানা ভিত্তিক আমাদের যে আপনার ডিসপুট সেটেলমেন্টের যে ব্যবস্থা, সেটা যারা ফারুক ভাই বলেছে, সেটা নিয়ে আমাদের নতুন করে সাজাতে হবে। সেটা শ্রমিক অধিকারের সাথে কোম্পানিকে বেঁচে থাকার বিষয় আলোচনায় আসা উচিত বলে মনে করেন বক্তারা। কোনো সময় শ্রমিকরা যাতে তাদের পাওনা না দাবি করতে পারে, সে কারণে মালিক পক্ষ থেকেও আমরা অনেক সময় দেখেছি যে তারা ইতিমধ্যে তো এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা সামাজিক মাধ্যমে দেখলাম ভাইরাল হয়ে গেল ওয়ার্কার্স কন্ট্রোল করার জন্য কিভাবে শ্রমিক তথাকথিত, তাদেরকে আমরা শ্রমিক নেতা বলতে পারি না, তাদের মধ্যে বন্টন। রাইটসের পাশাপাশি কিন্তু রেসপন্সিবিলিটির কথাও বলতে হবে। শুধু আমাদের কস্ট বাড়াতেই থাকি, কিন্তু ওইদিকে আমরা যে প্রোডাক্টটা তৈরি করব, সেই প্রোডাক্টের যদি রাইট প্রাইসটা না পাই, আর যদি আমাদের কোম্পানিজগুলো যদি প্রফিটেবল না হয়, প্রফিট না করতে পারে, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো সাস্টেইনেবল থাকবে না। বর্তমানে 42টি খাত ন্যূনতম মজুরির আওতায় আছে। 142টি খাত অন্তর্ভুক্ত হবার সুযোগ আছে বলছে সিপিডি। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নিয়ম নীতির তোয়াক্কা না করে বেড়েই চলছে জীবন রক্ষাকারী ঔষধের দাম। গত 3 মাসে দাম বেড়েছে 10 থেকে 110% পর্যন্ত। দাম বৃদ্ধিতে ঔষধ প্রশাসনের তোয়াক্কা না করে না উৎপাদন প্রতিষ্ঠানগুলো। অভিযোগ সংশ্লিষ্টদের। ঔষধ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে দাম নির্ধারণে সরকারের স্বতন্ত্র ইউনিট করার দাবি জনস্বাস্থ্যবিদদের। তবে অযাচিত দাম বৃদ্ধিতে ব্যবস্থা না নিয়ে উল্টো ঔষধ কোম্পানিগুলোর পক্ষেই সাফাই ঔষধ প্রশাসনের। ঔষধের বাজারে নৈরাজ্য নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। অপারেশন পরবর্তী ট্যাবলেট টোরাক্সটিন প্রতি বক্সে 400 টাকা দাম বেড়ে হয়েছে 1000 টাকা, অথচ 1.5 মাস আগেও দাম ছিল 600 টাকা। কোলেস্টেরলের জন্য দেওয়া হয় রোসুভাটেন, যা প্রতি বক্সে বেড়েছে 60 টাকা। আর্থ্রাইটিসের ব্যথায় ব্যবহৃত ফ্লেক্সি 100 প্রতি বক্সে বেড়েছে 200 টাকা, যা 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 1.5 মাসের ব্যবধানে শুধু একটি ওষুধ কোম্পানির প্রায় 30টি আইটেমের দাম বেড়েছে লাগামহীনভাবে। বাজারে 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন, কিন্তু এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে যা কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাওয়ার আগেই বাজারে দাম কার্যকর করা হয়। সবকিছু ওষুধ প্রশাসনের যোগসাজশে করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি বাড়াচ্ছে স্কোয়ারে। 2 দিন 4 দিন 6 দিন পর পরই একটা বাড়ায়, এটা বাড়ায়, সেটা বাড়ায়। আগে যা ছিল তার থেকে কোন বক্সে 30 টাকা 60 টাকা। একটা আইটেম কয়েকবারও বাড়ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সবচেয়ে আলোচিত যেটা, সেটা হলো টোরাক্সটিন। ফ্লেক্সি 100 একটা ট্যাবলেট আছে, এটা পার বক্সে 100 থাকে এবং এটার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল 4 টাকা করে। তো এখন বর্তমানে সেটা 500 টাকা ছিল, বর্তমানে সেটা 700 টাকা হয়েছে। সরকারের নির্লিপ্ততা, উদাসীনতাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওষুধের দাম নির্ধারণে সম্পূর্ণ স্বতন্ত্র ইউনিট করার দাবি তাদের। ওষুধ প্রশাসন এখন যে ফর্মে আছে, দ্যাট মিনস একটা অধিদপ্তর হিসেবে আছে, সেটা দ্বারা কিন্তু সম্ভব না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা শক্তিশালী কমিশন হওয়া উচিত এবং এই কমিশনের প্রধান যিনি হবেন, চেয়ার যিনি হবেন, সেটা বা প্রধান যিনি হবেন, এটা কমপক্ষে একজন পূর্ণমন্ত্রী মর্যাদার হওয়া উচিত। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, দাম বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও তা যথেষ্ট নয়। মনিটরিং যে সমস্ত এরিয়াগুলোতে আছে, মনিটরিংয়ের পরেও কিছু না কিছু অব্যবস্থা থাকবে, যেহেতু আমি আর আপনি অতটা ভালো না, যেভাবে চলার কথা সেভাবে চলছি না। চাইলেই দাম বাড়ানো যায় না। একটা দাম যদি ফিক্স থাকে, একটা দাম যে পক্ষই করুক, নির্ধারণ যখন হয়ে যায় তার চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা যায় না। যদি এরকম কোনো ঘটনা আমাদের সামনে আসে, অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 3 মাসে গড়ে 29% দাম বেড়েছে জীবন রক্ষাকারী প্রায় 50টি ওষুধের দাম। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যায় দায়ী এবং নেপথ্যের নায়কদের বিচার সহ ৩ দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে তারা। অন্য দাবিগুলো হলো সকল নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং প্রহসনের 18 স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারের সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনঃবহাল করা এবং তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর উম্ম ধারা অবশ্যই বাদ দিতে হবে। মানববন্ধনে বলা হয়, এসব দাবিসমূহ 18 কোটি মানুষের দাবি, সুশীল সমাজের দাবি। এই দাবি সর্বস্তরের ছাত্র জনতার। দাবি আদায়ে সহযোগিতার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করারও আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। ঢাকার বায়ু দূষণ বন্ধে সরকারকে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেয়। এদিকে রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ইউএস অ্যাম্বাসি আয়োজিত বায়ু দূষণ রোধে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে রুক্ষ হয়ে ওঠে বাংলাদেশে বায়ু দূষণের মাত্রা। রাজধানী ঢাকা বারবার উঠে আসে দূষিত নগরীর তালিকার শীর্ষে। এ ধারাবাহিকতায় এবার বায়ু দূষণ বন্ধে আগামী 7 দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আদালতের। সেই সাথে 9 দফা বাস্তবায়ন করে 26 জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমরা মিডিয়া রিপোর্ট 2টা সংযুক্ত করেছি, সেখানে বলা হয়েছে যে এই ঢাকা শহরে 1 নম্বর ঢাকা শহরের যে পরিস্থিতি সেখানে আপনার সমস্ত বর্ণনাগুলো আছে, কোনো পদক্ষেপ নাই এবং আমরা 1 নম্বরে উঠে গেছি। কার্যকর হলে তো আপনারা দেখতেন যে 1 নম্বরে নাই আমরা, তাই না? কার্যকর হলে তো যখন এর আগে পদক্ষেপ নিয়েছিল আমরা কিন্তু 10-12-তে চলে গিয়েছিলাম। অতএব এখন 1 নম্বরের অর্থই হলো যে কোনো কার্যকরী ব্যবস্থা নাই। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয়, তবে অন্তর্বর্তী সরকার দূষণ রোধে কাজ করছে। Please don't go outside. Please wear mask. I am told you are giving us sermons. You are not solving the problem. Whoever has the capacity to solve it tomorrow, please come. I am willing to step down, take over the responsibility and solve it. You will not be able to do it. Why do you then, create obstacles from people taking their precautions? সবাই দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফিটনেসবিহীন বাস চলাচলের সমালোচনা করেন এই উপদেষ্টা। মে মাসের মধ্যে সড়ক থেকে এসব বাস সরাতে বিআরটি এর প্রতি আহ্বান জানান তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে 2 ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের সম্পৃক্ততার অভিযোগ ব্যবসায়ীদের। নিউ মার্কেট থানায় করা মামলায় এজাহার নামে একজন সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরেই এই হামলা। এদিকে পুলিশ নিরাপত্তা জোরদার করলেও আতঙ্কে দিন কাটছে মাল্টিপ্লান সেন্টারের ব্যবসায়ীদের। তবে তাদের অভয় দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। রিপোর্ট ফরুক বাবুর। 10 জানুয়ারি রাত 10:40 দিকে রাজধানীর ব্যস্ততম এলিফ্যান্ট রোডে চাপাতি দিয়ে কোপানো হচ্ছে 2 ব্যবসায়ীকে। দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মাল্টিপ্লান মার্কেটের সামনে এ ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই মার্কেটেরই 2 ব্যবসায়ীকে কোপানোর সময় সড়কে মানুষের উপস্থিতি ও গাড়ি চলাচল করছে, তবে কেউ যায়নি উদ্ধারে। 4-5 জন মিলে চাপাতি দিয়ে কোপায় ব্যবসায়ী এহেদ তাসুমুলকে। পাশে দাঁড়িয়ে থাকে 6 থেকে 7 জন। চাপাতির আঘাতে এহেদ তাসুমুল বারবার বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। এ সময় মার্কেটের ভেতরেও হামলার ঘটনা ঘটে। আহত হন ব্যবসায়ী ওয়াহিদুল হাসান দীপু। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বাম পায়ের পাতা ও ডান পায়ের হাঁটু ও হাতের গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ব্যবসায়ী এহতেসামুল। আহতরা জানান, মার্কেটে চাঁদাবাজির কারণে বিগত কমিটির লোকরা সন্ত্রাসী দিয়ে ভয় দেখাচ্ছে। আমি দুপুরে মার্কেটে আছি, আমরা বের হবো একটু রেস্ট নিয়ে, নিচে নামলাম। তারপরে আমি বেরোলাম রিক্সার জন্য। দুইবার বললো যে আপনি গাড়িতে চলে যান, আমি রিক্সা চলে যাচ্ছি। আমি যে রিক্সা উঠতে নিব এমন সময় 4 দিক থেকে 15 থেকে 20 জন আমাকে ঘিরে ধরে এলোপাতারি কোপাতে থাকে। এটা মার্কেট কেন্দ্রিক একটা দ্বন্দ্ব, এটা চাঁদাবাজিরও একটা ব্যাপার আছে এখানে। নিউ মার্কেট, ধানমন্ডি, এই এলিফ্যান্ট রোড এই এলাকাটা চাঁদাবাজির শীর্ষে একজন শীর্ষ সন্ত্রাসী আছে। লোকাল এখানে আছে, লোকাল এক সন্ত্রাসী আছে কিলার মুন্না।
তারপরে আছে একজন সাজিদুল ইসলাম ইমন, এই নামগুলো আমি মামলা করেছি, এদের নামই করেছি। আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী তৌফিক এহসান মাল্টিপ্ল্যান মার্কেটের পার্কিংয়ে অবৈধভাবে দোকান বসিয়েছিল, যা 5 আগস্টের পর ভেঙে দেন নতুন কমিটি। সেই সাথে দোকানের সার্ভিস চার্জের নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করে। ব্যবসায়ীরা জানান, মাল্টিপ্ল্যান মার্কেটে ব্রডব্যান্ড লাইনের সংযোগ, পানির সরবরাহ অব্যাহত রাখতে সাবেক সভাপতি তৌফিক এহসান শীর্ষ সন্ত্রাসী ইমন, কিলার মুন্না, কিলার তুষারকে ব্যবহার করেছে, যার প্রতিবাদ করায় ভয় দেখাতে এই হামলা। 5 আগস্টের পরে এরা আবার আমাদের এই মার্কেট দখল করার জন্য এরা এখানে আসছিল, কিন্তু আমাদের ব্যবসায়ীরা সবাই মিলে আমরা তাদেরকে প্রতিহত করেছি। যারা অনিয়মের সাথে জড়িত ছিল তারাই পুনরায় এই মার্কেটকে নিয়ন্ত্রণ করার জন্য, এই মার্কেট করার জন্য তারা আবার এখানে চলে আসছে এবং সবাই আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় তাদের সাথে মাল্টিপ্ল্যান মার্কেটে বৈঠক করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠক শেষে তিনি এ ধরনের ঘটনায় ক্ষোভ জানান, দেন অপরাধীদের কঠোর হাতে দমনের আশ্বাসও। এটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এ ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে, আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। চাঁদাবাজি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহায়তা নেওয়ার পরামর্শ উপদেষ্টা আসিফ মাহমুদের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে 159 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার থেকে শনিবার ধারাবাহিক অভিযানে কুমিল্লার কোম্পানিগঞ্জ, মুরাদনগর এবং কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় রুবেল, শফিক ওরফে সোহেল ও সাদ্দাম হোসেনকে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা 50 ভরি স্বর্ণালংকারও উদ্ধার করে ডিবি পুলিশ। রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল্লাহ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গেল 3 জানুয়ারি শুক্রবার বেলা 1:30টার দিকে অভিনব কায়দায় শার্টার কেটে 169 ভরি স্বর্ণালংকার চুরি করে চোর চক্রের সদস্যরা। তাদের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনার কথা জানান গোয়েন্দারা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ এই মানববন্ধন করে। কর্মসূচিতে তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষে নগরীর ওয়াসা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষে আলোচনার জন্য বসেছিলেন তারা। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রেজাউল রহমান ও আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও ডট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকেই তাদের ওই অফিস অবরুদ্ধ করে রাখে। এ সময় তাদের নেতাকর্মীদেরও মারধর করে এবং ওই বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করা হয়। পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা লিফলেট বিতরণের সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর উপজেলার প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির গ্রুপ ও পিরোজপুর ছাত্র প্রতিনিধি মঈন উদ্দিনের গ্রুপ জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে। পরে তারা দুপক্ষই লিফলেট বিতরণ শেষে টাউন ক্লাব মাঠে একত্রিত হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবারে খেলার সংবাদ। ক্রিকেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোলিংয়ে নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পাননি। রান খরায় থাকা লিটন দাসকেও নেওয়া হয়নি। দলে চমক ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। পেসার হাসান মাহমুদের জায়গা না হলেও সুযোগ পেয়েছেন নাহিদ রানা। তামিমকে মিস করবে বিসিবি, বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মালিক মাহমুদের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড? নানা জল্পনা কল্পনায় বেশ কয়েকদিন সরব ছিল ক্রিকেটাঙ্গন। জাতীয় দলে ফেরাতে নির্বাচকরা আলোচনা করেছেন তামিম ইকবালের সাথে, কিন্তু সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল খান। রাজনৈতিক কারণে নির্ভরযোগ্য অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে ফেরার সুযোগটাও ছিল ক্ষীণ। তার ওপর দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় আইসিসির নিয়মে
1 বছর বোলিংয়ে নিষিদ্ধ হন সাকিবের আশাবাদ বিমুখ করেছেন তামিমও। অভিজ্ঞ মাহমুদ আল রিয়াদ ও মুশফিকুর রহিমকে সাথে নিয়েই শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল সাজান নির্বাচকরা। তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড় টুর্নামেন্টে, তাহলে দল অনেক উপকৃত হতো। তার ব্যাট কথা বলছে, তিনি ভালো ছন্দে ছিলেন, তো আমরা তাকে মিস করলাম। আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই টুর্নামেন্টটা খেলবেন। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। রান করতে হবে, আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি। ফর্মহীনতার চড়া মূল্য দিতে হয় লিটন দাসকে। ঠাঁই হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। নির্বাচকরা আস্থা রেখেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমনের উপর। পেস আক্রমণে হাসান মাহমুদের চেয়ে প্রাধান্য দেওয়া হয় সুপার স্টার নাহিদ রানাকে। চোটের কারণে বিপিএল খেলতে না পারলেও সম্মুখে রাখা হয়েছে দলে। আছেন তাওহিদ হৃদয়ও। চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন হবে বাংলাদেশের জন্য মনে করেন প্রধান নির্বাচক। তারপরও আস্থা রাখছেন দলের উপর। প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে, তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে। তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে। কাজটা অনেক দুরূহ। আমি বলবো যে আমাদের যে 3 জন প্রতিপক্ষ, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা রিয়েলি উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায় থেকে। বাট ইজ হিউজ চ্যালেঞ্জিং, বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে, সেটা বলেও আমি বিশ্বাস রাখি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে লিটন ও হাসান মাহমুদ ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরীফুল ইসলাম। আগামী 19 ফেব্রুয়ারি শুরু হবে 8 দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে স্বাগতিক পাকিস্তান ও দুবাইয়ে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সীমান্তে কাঁটাতারের বেড়ায় বোঝাপড়া আছে, তলবে সাড়া দিয়ে বললেন প্রণয় বর্মা। প্রতিরোধের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, নিশ্চয়তা প্রধান উপদেষ্টার। নরওয়েকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। এবছরেই নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠক। স্থানীয় নয়, সংসদ নির্বাচনেই মূল ফোকাস, পরিষ্কার করল ইসি। পূর্বাঞ্চলে শেখ পরিবারের প্লট কেলেঙ্কারি। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। টিউলিপের অপসারণের আহ্বান কনজারভেটিভ পার্টির। শেখ হাসিনাকে আমৃত্যু ভারতে থাকতে দিতে মোদী সরকারকে কংগ্রেস নেতা মণিশঙ্করের অনুরোধ। তার অবদান মনে রাখার আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।